আজকের এই ক্লাসে এই ভিডিওতে আমি ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। ন্যারেশন চেঞ্জ নিয়ে বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যেই একটা ভয় রয়েছে যে এটা একটা খুব কঠিন সাবজেক্ট, বা কঠিন সাবজেক্ট না, কঠিন মানে ইংলিশ গ্রামারের মধ্যে এটা একটা খুব কঠিন কোশ্চেন। কিন্তু এই ভিডিওটা যদি প্রথম থেকে তোমরা মন দিয়ে দেখো তাহলে তোমাদের মধ্যে থাকা অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এবং ন্যারেশন চেঞ্জ নিয়ে তোমাদের মধ্যে যে ভয় সেটাও আর থাকবে না। তো আগেই বলে নিই, ন্যারেশন চেঞ্জ একটা ভাস্ট পোর্শন, এটার অনেক পার্ট আছে, তো সবটা একসাথে এই ভিডিওটিতে দেওয়া সম্ভব নয়। আমি অল্প অল্প করে আমি এই ভিডিওটা কন্টিনিউ করব। আজকে আমি শুধুমাত্র ন্যারেশন চেঞ্জের যেটা জেনারেল নিয়ম রয়েছে, যে প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জ করার সময় যে যে নিয়মগুলো আমাদেরকে মানতে হবে, তো সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এর পরের ভিডিওগুলোতে আমি 5 রকম সেন্টেন্স, সেই সেন্টেন্সের প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জ কী কী হবে সেগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে দিয়ে যাব। আজকে আমি শুধুমাত্র ন্যারেশন চেঞ্জের জেনারেল রুলস নিয়ে আলোচনা করব। তো ন্যারেশন চেঞ্জ, প্রথমে আমাদেরকে জানতে হবে ন্যারেশন কাকে বলে। ন্যারেশন চেঞ্জের বাংলা হচ্ছে উক্তি পরিবর্তন। তো ন্যারেশন মানে হচ্ছে উক্তি, কোনো ব্যক্তি কোনো একটা কথা বলছে, সেটা হচ্ছে তার উক্তি। যখন সেটা আমরা ঘুরিয়ে বলি সেটা হচ্ছে উক্তিটাকে আমরা পরিবর্তন করছি, সেটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ হচ্ছে দুরকম, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন কোনটা? যখন কোনো ব্যক্তি যে কথাটা বলছে সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, এবার সেই কথাটাকে যখন ঘুরিয়ে বলা হচ্ছে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো আমাদের পরীক্ষাতে কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, আবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট দুরকম ক্ষেত্রেই আসে। তো প্রথমে আমাদেরকে জানতে হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জের নিয়ম। ওটা আমরা যদি প্র্যাকটিস করি তো তখন আমাদের ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে কোনো অসুবিধা হবে না। তো এখানে ন্যারেশন চেঞ্জ করার আগে কিছু কিছু জিনিস বা কিছু কিছু শব্দ আমাদেরকে জানতে হবে, যেমন হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচ, এই শব্দগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এবং ন্যারেশন চেঞ্জ যে সাবজেক্টের স্ট্রাকচার, সেটা যে সেন্টেন্সের স্ট্রাকচার সেটা আমাদেরকে জানতে হবে। তো এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, হি সেজ টু মি ইউ আর এ গুড বয়। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি হি সেজ টু মি এর পরে একটা কমা রয়েছে, তারপর ইনভার্টেড কমার মধ্যে ইউ আর এ গুড বয় কথাটা রয়েছে। কারণ এখানে ধরো হি সেজ টু মি মানে বাংলায় যদি আমরা ধরি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে সে আমাকে বলে ইউ আর এ গুড বয়, তুমি ভালো ছেলে। তাহলে এই যে ইউ আর এ গুড বয়, এটা হচ্ছে হি বলে যে ব্যক্তিটা রয়েছে তার উক্তি। তো অন্য কারোর উক্তি যখন আমরা বলবো সেটাকে আমরা কোটেশনের মধ্যে রাখি। তো ডাইরেক্ট স্পিচের সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, এখানে ধরো এই যে হি বা হিয়ের জায়গায় রাম শ্যাম যদু মধু যা ইচ্ছা থাকতে পারে, এটাকে আমরা বলবো সাবজেক্ট। তারপর একটা ভার্ব থাকবে, ঠিক আছে, সেই ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তারপর একটা অবজেক্ট থাকবে, অবজেক্ট কি না, যাকে আর কি সাবজেক্ট কোনো কথা বলছে সেটা হচ্ছে অবজেক্ট। এবার এই অবজেক্টের পরে দেখবো আমরা একটা কমা রয়েছে, তারপর সেই কমার ভিতরে, কমার পরে ইনভার্টেড কমার মধ্যে একটা অংশ রয়েছে, সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার মধ্যে মানে ওই রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা থাকবে সেটাকে আমরা বলবো রিপোর্টেড ভার্ব। তো এই কটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে ন্যারেশন চেঞ্জ করার সময়। প্রথম হচ্ছে রিপোর্টিং ভার্ব, খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে রিপোর্টেড ভার্ব, তারপরে কোনটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলবো। যখন আমি জেনারেল নিয়মগুলো বলবো তখন আমি রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব এইভাবে বলবো। ফলে এটা আগে তোমরা যদি বুঝে যাও তাহলে ভিডিওটা বুঝতে সুবিধা হবে। তো আমি আবার বলছি, সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে সেটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বটা থাকে সেটাকে আমরা বলি রিপোর্টেড ভার্ব। তো এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা বা এই যে ডাইরেক্ট ন্যারেশনটা আমি দিয়েছি সেটাকে আমি ন্যারেশন চেঞ্জ করেও রেখেছি। তার একটা কারণ আছে, আমি যখন জেনারেল রুলসগুলো বলবো তখন প্রত্যেকটার উদাহরণ দেওয়ার জন্য আমি আগে থেকে এটা লিখে রেখেছি। এই ফার্স্ট সেন্টেন্সটা যদি ন্যারেশন চেঞ্জ করি, এখানে দেখবে হি যেমন মানে সাবজেক্ট যা আছে তাই বসে যাবে। তারপর এই সেজ টুটা হয়ে যাবে টেলস। সাধারণত সে থাকলে সেটাই বসে যাবে, কিন্তু সে এর পরে যদি এটা টু বসে তাহলে সেটা হয়ে যাবে টেল।
এটা সবসময় মাথায় রাখবে। যেহেতু এখানে সের পরে এজ রয়েছে তাই এখানে টেলস হয়েছে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে সে টু থাকলে টেল হবে, যদি সে থাকে তাহলে সেটাই বসে যাবে। তো এখানে যেহেতু শেষ রয়েছে তাই এখানে আমাদের টেলস বসছে। তারপরে অবজেক্ট যা আছে অবজেক্ট বসে যাবে। তারপরের নিয়মটা হচ্ছে কমাটা উঠে গিয়ে আমাদের এখানে বসছে দ্যাট। কমা উঠে গিয়ে দ্যাট, এটা হচ্ছে ধরো তোমাদের 5 রকম সেন্টেন্স রয়েছে। 5 রকম সেন্টেন্স কী কী না, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স আর কোয়েশ্চেন মার্ক। তো বিভিন্ন সেন্টেন্স অনুযায়ী এই কমাটা উঠে গিয়ে বিভিন্ন রকম শব্দ বসবে। এখানে হচ্ছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্যের ক্ষেত্রে অ্যাসার্টিভ বর্ণনামূলক বাক্যের ক্ষেত্রে কমা উঠে গিয়ে দ্যাট বসবে। তো সেই জন্য এখানে কমা উঠে গিয়ে দ্যাট বসেছে। আমি অন্য আরেকটা ভিডিওতে সেন্টেন্স কয় প্রকার, তাদের স্ট্রাকচার, তাদের চেঞ্জের নিয়ম, সেগুলো আমি আলোচনা করব। এখন শুধু আমি জাস্ট একটা টাচ করে যাচ্ছি। তো এখানে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় কি না, এখানে কোনো রকম কোয়েশ্চেন মার্ক নেই, কোনো রকম এক্সক্লামেশনের মানে এক্সক্লামেটরি সাইন নেই, ঠিক আছে, এটাকে অর্ডার করা হচ্ছে না বা এটাকে আদেশ, উপদেশ, অনুরোধ এরকম কিছু বোঝাচ্ছে না। তো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এইসব ক্ষেত্রে কমা উঠে গিয়ে দ্যাট বসবে। তারপরে রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হবে। রিপোর্টেড স্পিচে দেখো একটা সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে, তারপরে আদার্স যে অংশ সেটা রয়েছে। তো রিপোর্টেড স্পিচের এই যে সাবজেক্টটা, এই সাবজেক্ট চেঞ্জেরও একটা নিয়ম রয়েছে। আজকে আমি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট চেঞ্জের নিয়মে যাব না, তাহলে ব্যাপারটা অনেক গুরুগম্ভীর হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না, বুঝতে অসুবিধা হবে। তো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট চেঞ্জের নিয়মটা আমি পরের ভিডিওতে দেব। এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা দেখো প্রোনাউন রয়েছে, ঠিক আছে। তো রিপোর্টেড স্পিচের সাবজেক্টের জায়গায় যদি প্রোনাউন থাকে তার চেঞ্জের একটা বিশেষ নিয়ম আছে, সেটা আমি পরে বলবো। তো এখানে আমি বাংলাতে বুঝিয়ে দিচ্ছি। ধরো হি সেজ টু মি, তার মানে হচ্ছে সে আমাকে বলে ইউ আর এ গুড বয়। তাহলে সে আমাকে কি বলছে, তুমি একটা ভালো ছেলে। তো তুমিটা কে, তুমিটা হচ্ছে আমি। তাই দেখো দ্যাটের পরে এই ইউটা চেঞ্জ হয়ে আই বসছে। তারপরে এই সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্বটা আর হয়েছে, কিন্তু এখানে সাবজেক্ট যেহেতু আই তাই তারপরে আর বসবে না, আয়ের পরে সবসময় অ্যাম বসবে। তারপরে বাকি যে অংশটা আছে সেটা বসে গেল। এটা একটা হলো। 2 নম্বর সেন্টেন্সে দেখো রিপোর্টিং ভার্বটা সেড টু রয়েছে, মানে পাস্ট টেন্স রয়েছে। যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকবে তখন ন্যারেশন চেঞ্জের কিছু বিশেষ নিয়ম আছে। কি না, প্রথম ব্যাপারটা হচ্ছে যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে তখন রিপোর্টেড স্পিচের যে টেন্স থাকবে সেটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। শুধু পাস্ট টেন্স না, রিপোর্টেড স্পিচের টেন্স অনুযায়ী ওটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো হি সেড টু এর জায়গায় টোল্ড, এখানে সে টু থাকলে আমি বলেছিলাম টেল বসবে। তো টেলের পাস্ট টেন্স যেহেতু টোল্ড তাই সেড টু এর জায়গায় টোল্ড। অবজেক্টের জায়গায় মি, কমা উঠে গিয়ে দ্যাট। আবারও এখানে প্রোনাউনটা চেঞ্জ হয়েছে, বলছে হি সেড টু মি, সে আমাকে বলেছিল আই ওয়ান্ট টু প্লে উইথ ইউ, আমি তোমার সাথে খেলতে চাই। তাহলে সে আমাকে কি বলেছিল না, সে আমার সাথে খেলতে চায়, তাই এখানে আইটা দেখো হয়ে গেছে হি। এবার যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে তাই রিপোর্টেড স্পিচের ভার্বটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। এখানে ওয়ান্ট আছে, ওয়ান্টের পাস্ট টেন্স হচ্ছে ওয়ান্টেড। তাহলে হি ওয়ান্টেড টু প্লে উইথ, কার সাথে খেলবে না, আমার সাথে খেলতে চায়, তাই আমার অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি। এই প্রোনাউন চেঞ্জের নিয়মটা আমি আর একটা ভিডিওতে আলাদাভাবে দেখাবো, আমি আবারও বলছি, তাহলে তোমরা আরও ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারবে। তো এবার পরের সেন্টেন্সটা আমি ফিউচার ভার্ব দিয়ে দেখিয়েছি, হি উইল সে টু মি। তাহলে এখানে উইল সের জায়গায় হয়ে যাবে উইল টেল মি, কমা উঠে গিয়ে দ্যাট। এবার রিপোর্টেড স্পিচটা কোনো চেঞ্জ হবে না। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো চেঞ্জ হবে না। কেবলমাত্র রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তবেই কিন্তু রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হবে। এবং তোমরা এটা জেনে রাখবে, পরীক্ষাতে কিন্তু কখনোই রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার দিয়ে আসবে না, কারণ সেখানে চেঞ্জের কোনো ব্যাপার থাকছে না।
পরীক্ষাতে সবসময়ই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স দিয়েই আসবে, মানে 2 নম্বর উদাহরণটার অনুযায়ী কিন্তু পরীক্ষাতে আসবে। এবার আমি ন্যারেশন চেঞ্জের জেনারেল নিয়মগুলো বলছি। প্রথম হচ্ছে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে। রিপোর্টিং ভার্ব চেঞ্জ হবে মানে হচ্ছে যদি সেট টু থাকে সেই জায়গায় বসবে টোল্ড, যদি সে থাকে সেখান থেকে বসবে টেল, সেস টু থাকলে বসবে টেলস। এই ব্যাপারটা মাথায় রাখবে। সেট টু থাকলে টোল্ড, সে থাকলে টেল, সেস টু থাকলে টেলস, উইল সে টু থাকলে উইল টেল। ঠিক আছে। 2 নম্বর নিয়ম হচ্ছে যে কমাটা থাকবে সেই কমা উঠে গিয়ে দ্যাট বসবে। আমি যেটা বললাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসবে। কোয়েশ্চেন মানে মানে প্রশ্নবোধক সেন্টেন্সের ক্ষেত্রে ইফ বা ওয়েদার এই ওয়ার্ডগুলো বসবে। এখন শুধু দ্যাটটাই মাথায় রাখো তোমরা। 3 নম্বর নিয়ম হচ্ছে রিপোর্টেড স্পিচের যে ইনভার্টেড কমাটা আছে না, এই যে ইনভার্টেড কমা, সেই ইনভার্টেড কমাটা উঠে যাবে। মানে যখন আমি ন্যারেশন চেঞ্জ করব, ইনডাইরেক্ট ন্যারেশনে যাব, তখন দেখো কোনো রকম কোনো ইনভার্টেড কমা থাকবে না, তো ইনভার্টেড কমাটা উঠে যাচ্ছে। 4 নম্বর নিয়মটা হচ্ছে রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হবে। ভালো করে বুঝবে, রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী, রিপোর্টিং ভার্ব মানে হচ্ছে এই সেস টু বা সেট টু বা উইল সে, এইটা যে টেন্স অনুযায়ী থাকবে, যেমন এটা ধরো প্রেজেন্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে, এটা ফিউচার টেন্সে আছে, সেই অনুযায়ী কিন্তু এই রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা চেঞ্জ হচ্ছে। দেখো এখানে প্রেজেন্ট টেন্স আছে, টেন্সের কোনো চেঞ্জ হয়নি, ফিউচার টেন্স আছে, টেন্সের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু এখানে পাস্ট টেন্স আছে, এখানে দেখো টেন্স চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড ভার্বের টেন্স, রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হবে। এটা খুব ভালো করে মাথায় নিয়ে নাও যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, এখানে আমি প্রথমে লিখেই দিয়েছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে তাহলে মাথা ঘামানোর কোনো দরকার নেই, কারণ রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হবে না। যেমন উদাহরণ 1 আর 3, এই 1 নম্বরে দেখো প্রেজেন্ট টেন্স আছে, কোনো চেঞ্জ হয়নি। 3 নম্বরে দেখো ফিউচার টেন্স আছে, কোনো চেঞ্জ হয়নি। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তবে রিপোর্টেড স্পিচের টেন্স কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই নিয়ম অনুযায়ী তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ দেবে। তো এক্ষেত্রে কিছু কিছু নিয়ম আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টেন্সটা কিভাবে চেঞ্জ হবে। প্রথম কথা হচ্ছে টেন্স 12 রকম, কারণ প্রথম হচ্ছে টেন্স 3 রকম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবার প্রত্যেকটা টেন্সের আবার 4টে করে ভাগ আছে, সিম্পল বা ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টোটাল 3 4 12টা হচ্ছে। এবার এখানে যদি আমি টেন্স নিয়ে আলোচনা করতে যাই তাহলে সেটা একটা ভাস্ট পোর্শন হয়ে যাচ্ছে, সেটা আরও মানে তোমাদের জন্য বোঝার ক্ষেত্রে, ন্যারেশন বোঝার ক্ষেত্রে আরও অসুবিধা হয়ে যাবে। তো এই টেন্সের জন্য আমি আলাদা একটা ভিডিও দেব, তো সেখানে তোমরা দেখে নিতে পারবে। এখানে জাস্ট আমি বলে দিচ্ছি এই টেন্স অনুযায়ী তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, তারপরে আমি উদাহরণও দিয়ে দিয়েছি। কারণ দেখো অনেকের ক্ষেত্রেই সমস্যা হয় কি, সব ধরো ন্যারেশন চেঞ্জ কঠিন লাগে স্টুডেন্টদের কাছে অনেক কারণে, কারণ এখানে অনেক কিছু চেঞ্জ করার ব্যাপার থাকে। মেন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে টেন্স চেঞ্জ করা। টেন্সটা একটা বিশাল বড় চ্যাপ্টার, তো টেন্স চেঞ্জের প্রবলেম হয় বলে অনেক স্টুডেন্টরা এই ন্যারেশন চেঞ্জটাকে ভীষণ ভয় পায়। তো আমি যদি এখানে এবার বলতে শুরু করি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, তোমাদের মাথার ওপর দিয়ে চলে যাবে। তো এটা জাস্ট আমি বলে দিচ্ছি, পরে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের কি বলা হচ্ছিল, তো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, মানে রিপোর্টিং ভার্বের জায়গায় যদি সেট টু থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটা আমাদের কিভাবে চেঞ্জ হবে। রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, এবং প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয়ে যাবে পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট
পাস্ট ইনডিফিনাইট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিম্পল ফিউচার থাকলে হয়ে যাবে ফিউচার ইন দ্য পাস্ট। ঠিক আছে, তো এটাকে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, কারণ আমি খুব ভালো করেই জানি এই টেন্স দিয়ে চেঞ্জ করার ক্ষেত্রে বোঝাতে গেলে অনেকেই বুঝতে পারবে না। তো তোমরা শুধু এটাই মাথায় রাখবে, রিপোর্টেড ভার্ব মানে ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বটা থাকবে, ধরো সেটা গো আছে, ঠিক আছে, রিপোর্টেড ভার্বটা যদি গো থাকে, গো এর মতো অন্য যে কোনো ভার্ব হতে পারে, মানে আমি প্রেজেন্ট টেন্সটা দেখিয়েছি। তো ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বটা থাকবে, ধরো সেই ভার্বটাকে আমি ধরে নিলাম গো, তাহলে গো অথবা গোস থাকলে হয়ে যাবে ওয়েন্ট, কারণ এটার পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। তাহলে আমি এটাকে দুটোর সাথে মিলিয়ে দেখাচ্ছি। দেখো আমি এখানে বলেছি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট, তো এখানে গো বা গোসটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তো সেখান থেকে এটা হয়ে গেল পাস্ট টেন্স। তারপরে বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে ইজ গোয়িং, সেখান থেকে হয়ে গেছে ওয়াজ গোয়িং। তারপরে প্রেজেন্ট পারফেক্ট, সেখান থেকে হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট। তো এখানে দেখো প্রেজেন্ট পারফেক্টের নিয়ম হচ্ছে হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, তো সেখান থেকে হয়ে যাচ্ছে হ্যাড ভার্বের থার্ড ফর্ম। তারপর আমি বলেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেখান থেকে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, সেখান থেকে হয়ে যাচ্ছে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। তারপরে দেখো বলেছি পাস্ট ইনডিফিনাইট, সেখান থেকে হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনাইট মানে হচ্ছে গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট, সেখান থেকে হয়ে যাচ্ছে হ্যাড গান। তারপরে পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ গোয়িং, সেখান থেকে হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাড বিন গোয়িং। তারপরে শ্যাল থাকলে হয়ে যাবে শুড, উইল থাকলে হয়ে যাবে উড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, এম বা ইজ থাকলে ওয়াজ, আর থাকলে ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার থাকলে হ্যাড বিন। তোমাদের যদি কখনো এই ভার্ব দিয়ে বুঝতেও অসুবিধা হয় না, শুধু যখন ভার্বের ফার্স্ট ফর্ম দেখবে মানে প্রেজেন্ট ফর্ম দেখবে, তার সেকেন্ড ফর্মটা বসিয়ে দেবে ভার্ব ফার্স্ট, সেখান থেকে হয়ে যাবে ভার্ব সেকেন্ড। এবার এম বা ইস, এম বা ইস বারবার বলছি, এম অথবা ইস যেখানে দেখবে সেখানে ওয়াজ বসিয়ে দেবে। তারপরে যা থাকে থাকুক, তোমাদের সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। যখন ন্যারেশন চেঞ্জ করবে একটু মাথা খাটাবে, তাহলেই দেখবে ন্যারেশন চেঞ্জটা খুব সোজা হয়ে যায়। যখনই দেখবে ভার্বের ফার্স্ট ফর্ম, সঙ্গে সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়ে দেবে ন্যারেশন চেঞ্জ করার সময়। যখনই দেখবে অ্যাম অথবা ইজ রয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে ওয়াজ বসিয়ে দেবে। বাকি সেন্টেন্সে আদার্সের জায়গায় যা থাকে সেটাই বসিয়ে দেবে। যেখানেই দেখবে হ্যাজ অথবা হ্যাভ থাকবে, চোখ বন্ধ করে হ্যাড বসিয়ে দেবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকুক, যা ইচ্ছা থাকুক, তোমাদের সেটা নিয়ে ভাবতে হবে না। যেখানে দেখবে ওয়াজ ওয়্যার থাকবে, সঙ্গে সঙ্গে সেখানে হ্যাড বিন বসিয়ে দেবে। এই কয়েকটা জিনিস যদি তোমরা মাথায় রাখো, তাহলে দেখবে ন্যারেশন চেঞ্জ করতে কোনো অসুবিধাই হচ্ছে না। আমি আবার রিপিট করছি, যখন ভার্বের ফার্স্ট ফর্ম দেখবে, এটা নিশ্চয়ই তোমরা জানো, সঙ্গে সঙ্গে সেখানে ন্যারেশন চেঞ্জ করার সময় ভার্বের সেকেন্ড ফর্ম বসিয়ে দেবে। অ্যাম অথবা ইজ থাকলে ওয়াজ বসাবে, ওয়াজ অথবা ওয়্যার থাকলে হ্যাড বিন বসাবে, হ্যাজ অথবা হ্যাভ থাকলে হ্যাড বসাবে। ব্যাস এইটুকুই। এরপরে ভার্বের সাথে আইএনজি আছে না, ভার্বের সাথে ভার্বের থার্ড ফর্ম আছে, কিচ্ছু দেখার দরকার নেই, শুধু এইটুকু মাথায় রাখবে। ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে সেকেন্ড ফর্ম, আমি আবার রিপিট করছি, অ্যাম ইজ থাকলে ওয়াজ, আর থাকলে ওয়্যার, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন, হ্যাজ হ্যাভ থাকলে হ্যাড। ব্যাস এইটুকুই। এই কোন টেন্স থেকে কোন টেন্স চেঞ্জ হচ্ছে, কি হচ্ছে, আমি জাস্ট এটা যেহেতু নিয়ম, আমি সেই নিয়মটা জাস্ট এখানে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্যে। কিন্তু টেন্স মাথায় রাখার দরকার নেই। ন্যারেশন চেঞ্জ করার জন্য টেন্স নিয়ে যদি মাথা গুলিয়ে যায়, ন্যারেশন চেঞ্জ করতে পারবে না। আমার কথা যদি তোমরা শোনো, তাহলে আমি একটাই সাজেস্ট করব যে
এত কিছু মাথায় রাখার দরকার নেই। রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে ভার্ব কিভাবে চেঞ্জ করবে বা টেন্স কিভাবে চেঞ্জ করবে, টেন্সের নিয়মে যাওয়ার দরকার নেই। চোখ বন্ধ করে যদি দেখো যে রিপোর্টেড স্পিচের মধ্যে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, সেকেন্ড ফর্ম বসাবে, অ্যাম ইজ থাকলে ওয়াজ বসাবে, আর থাকলে ওয়্যার বসাবে, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন বসাবে, হ্যাজ হ্যাভ থাকলে হ্যাড বসাবে। বাকি শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড এগুলো তোমরা মনে রাখতেই পারবে। ঠিক আছে, তো এই 5টা নিয়ম যদি তোমরা দেখো তাহলে দেখবে সব টেন্সের ক্ষেত্রে ওই একই নিয়ম হচ্ছে। যেমন দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস, দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানে দেখো হ্যাড বিন হচ্ছে, কারণ আমি বলেছি ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন বসবে। তো আশা করছি নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। এই 5টা পয়েন্ট, টেন্স চেঞ্জের এই 5টা পয়েন্ট, যে জায়গাটায় গিয়ে সমস্ত স্টুডেন্টরা ন্যারেশন চেঞ্জ থেকে পিছিয়ে আসে ওই টেন্স চেঞ্জ। টেন্স চেঞ্জ মাথায় আনবে না, আমি বারবার বলছি ন্যারেশন চেঞ্জ করার সময় টেন্স চেঞ্জ মাথায় আনবে না। ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে সেকেন্ড ফর্ম করবে, অ্যাম ইজ থাকলে ওয়াজ করবে, আর থাকলে ওয়্যার, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন, হ্যাজ হ্যাভ থাকলে হ্যাড। ব্যাস এইটুকুই। আমি এই পোর্শনটা বারবার বললাম এই কারণে যাতে তোমাদের এই ব্যাপারটা পুরোপুরি মাথায় থেকে যায় এবং এই ভিডিওটা দেখতে দেখতে যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। এরপরে ন্যারেশন চেঞ্জ করার সময় কিছু কিছু ওয়ার্ডের চেঞ্জ হয়, কিছু কিছু ওয়ার্ড একটা থাকবে সেটাকে চেঞ্জ করে আরেক রকম করতে হয়। তার একটা লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো ভিডিওটাকে পজ করে। সেটা হচ্ছে নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দোজ, কাম থাকলে গো। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। কাম, কামটা হচ্ছে কিন্তু একটা ভার্ব, ঠিক আছে? কাম থাকলেও তোমরা কেম লিখে দিলে কোনো দিন করবে না, কাম থাকলে গো হবে। মানে যদি কেম করার দরকার হয় তখন কি হয়ে যাবে, ওয়েন্ট হয়ে যাবে। এই ভার্বটা খুব ভালো করে মনে রাখবে। এগো থাকলে হয়ে যাবে বিফোর, লাস্ট নাইট থাকলে হয়ে যাবে দ্য প্রিভিয়াস নাইট, স্পেলিং হচ্ছে PREVIOUS, স্পেলিং যেন ভুল না হয়। ইয়েস্টারডে থাকলে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে, টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। আর একটা দেওয়া হয়নি সেটা হচ্ছে টু নাইট, মানে আজ রাত, সেখান থেকে হয়ে যাবে দ্যাট নাইট। এর একটা উদাহরণ আমি দিচ্ছি, এখানে ছোট্ট করে দিলাম। হি সেড I will go to school today. হিটা হি বসে যাবে। এবার আমি যখন নিয়ম বলছিলাম আমি বলেছি সেড টু এর জায়গায় টোল্ড বসবে। এখানে দেখো সেডের পরে কোনো টু নেই, তাহলে শুধু সেডটাই বসে যাবে। যেহেতু এখানে কোনো অবজেক্ট নেই বসানোর দরকার নেই, কমা উঠে গিয়ে দ্যাট বসবে। যদি তোমরা লেখাটা বুঝতে না পারো কথাগুলো মন দিয়ে শুনবে তাহলেই বুঝতে পারবে। কমা উঠে গিয়ে দ্যাট বসবে। তাহলে সে বলেছিল আমি আজ স্কুলে যাব, তাহলে আমিটাকে সে, তাহলে দ্যাট হি। উইল থাকলে আমি একটু আগেই বলেছি উইল থাকলে হয়ে যাবে উড, তাহলে হি উড গো টু স্কুল। টুডে থাকলে দ্যাট ডে। এইভাবে এই ওয়ার্ডগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? এটা বারবার বলছি মাথায় রাখবে। সেট থাকলে সেট বসবে, সেট টু থাকলে তবে গিয়েই টোল্ড হবে। অবজেক্ট থাকলে বসাবে, না থাকলে বসানোর দরকার নেই। কমা উঠে গিয়ে দ্যাট বসবে। প্রোনাউনটা তোমরা যদি দুরকমভাবে চেঞ্জ করতে পারো, এক সেন্টেন্সের অর্থ বুঝে যদি তোমরা চেঞ্জ করতে পারো। নেক্সট ভিডিওতে আমি প্রোনাউন চেঞ্জের নিয়মগুলো নিয়ে আলোচনা করব, সেখানটা থেকেও তোমরা করতে পারো। আর একটা জিনিস আমি এখানে বারবার বলবো, এই যে ওয়ার্ডগুলো না, এগুলো কিন্তু একমুখী পরিবর্তন। কখনোই কিন্তু এরকম নয় যে ধরো থাকলো আই উইল গো টু স্কুল, মানে ধরো না, এখানে ধরো থাকলো হি উইল গো দেয়ার, ঠিক আছে? তখন কিন্তু কখনোই হবে না হি উড গো হেয়ার, মানে কখনোই কিন্তু দেন থাকলে নাও হবে না, ঠিক আছে? যেমন ধরো এরকম হতে পারে হি সেড টু মি হি ওয়াজ ইটিং দেন,
কখনোই কিন্তু হবে না হি হ্যাড বিন ইটিং নাও। যদি এরকম থাকে আই অ্যাম ইটিং নাও, তখন কিন্তু হবে হি ওয়াজ ইটিং দেন। মানে নাও থাকলে দেন হবে, দেন থাকলে কখনোই নাও হবে না। সেই জন্য অ্যারো চিহ্নটা আমি একদিকে দিয়েছি, মানে এই দিকের ওয়ার্ডগুলো থাকলে তবেই এদিকের ওয়ার্ডগুলো হবে, এদিকের ওয়ার্ডগুলো থাকলে কিন্তু এদিকের ওয়ার্ডগুলো হবে না, এদিকের ওয়ার্ডগুলো থাকলে এদিকের ওয়ার্ডগুলোই হবে। তো এই চার্টটা একটু তোমরা মুখস্থ করে নেবে। আর ন্যারেশন চেঞ্জের সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি একটু আগেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে লিখেছি, এই পোর্শনটা টেন্স চেঞ্জের পোর্শনটা, এটা আমি আরও সহজ করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। সেটা হচ্ছে টেন্স নিয়ে মাথা ঘামাবে না, ফার্স্ট ফর্ম থাকলে সেকেন্ড ফর্ম করবে, অ্যাম ইজ থাকলে ওয়াজ করবে, আর থাকলে ওয়্যার, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন, হ্যাজ হ্যাভ থাকলে হ্যাড, এর পরে লেজুর হিসেবে যা থাকবে বসিয়ে দেবে, যা থাকবে। ঠিক আছে, তো আজকে ন্যারেশন চেঞ্জের আমি এইটুকু আলোচনা করলাম। এর পরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, কারণ এর পরের ভিডিওতে আমি প্রোনাউন চেঞ্জগুলো দেখাবো। তারপরের ভিডিওতে এরকম স্টেপ বাই স্টেপ আমি বিভিন্ন সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ দেখাবো। তো আশা করব তোমাদের ন্যারেশন চেঞ্জ সম্পর্কে যে ভীতিটা আছে, যে ভয়টা আছে, সেটা কেটে যাবে। এবং মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো, যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার, সেটা বুঝিয়ে দেওয়ার। তো আজকে এই অবধি।